ছিলেন যে দেখুন আমাকে প্রডিউসার বলেছিল যে ছবিটা তেলেগুতেই বানাতে হবে অ্যাট এনি কস্ট। তো ছবিটা একটা মুন্সী প্রেমচাঁদের গল্প থেকে নেওয়া, যেটা একটা মোটামুটি হিন্দি বেল্টে বেসড। তার সেটাকে উনি চিত্রনাট্য যখন বানিয়েছিলেন ওটাকে একটা বাংলা বেল্টে বেস করে বানিয়েছিলেন, এবং ছবিটা যখন তেলেগুতে নিয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন যে গোটা ভারতবর্ষে এই যে দারিদ্রের যে গল্পটা সেটা কিন্তু সেম রয়েছে, যেটা কলকাতা একাত্তরে উনি আবার বলছেন যে 1000 বছর ধরে আমি দেখছি দারিদ্রের ইতিহাস, বঞ্চনার ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেগানি। আজকে আমরা চলে এসেছি একটা ভীষণ স্পেশাল পডকাস্ট নিয়ে। তো সেই স্পেশাল পডকাস্টে আমার সঙ্গে আজকে রয়েছে অর্ক অ্যান্ড টিটিএস থেকে অর্ক, যে এর আগে একটা পডকাস্ট করেছিলেন মৃণাল সেনের কলকাতা টেলিভিশনে, সেখানে আমি এবং শাশ্বত ছিল। শাশ্বত আজকে নেই, তো আজকে আমরা অর্ক মধ্যে পডকাস্টটা করছি আর কি। তো আজকে স্পেশাল পডকাস্টে আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমরা আজকে একটা সিনেমার 50th সেলিব্রেশন করবো। ছবিটার নাম হচ্ছে মৃগা, মৃণাল সেনের সিনেমা, মিঠুন চক্রবর্তীর ডেবিউটেন্ট সিনেমা, মমতা সঙ্গে ডেবিউ করেছিলেন আর কি। তো একটা ছবির যখন আমরা 50 সেলিব্রেশন করছি, তখন মানে এটা বুঝতে হবে যে সেই ছবিটার ডেফিনেটলি কোনো একটা প্রাসঙ্গিকতা আছে, একটা গুরুত্ব আছে, একটা সোশ্যাল একটা মানুষের ইম্প্যাক্ট রয়েছে। তো আমি সর্বদা অর্ক কাছে জানতে যাবো, প্রথম অর্ক তোমাকে ওয়েলকাম সিনেগানিতে। জানতে যাবো যে আহ মৃগা এই ছবিটার সঙ্গে তোমার প্রথম পরিচয় কি? আমার একটা তিনটে প্রথম পরিচয় কি হবে, ছবিটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা তোমার কাছে কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ লাগে, এবং এই আজকে 50 পেরিয়ে গেল, 50 পেরিয়ে যাওয়ার পরে ছবিটার গুরুত্ব কতখানি, এটা তোমার কাছে আমি জানতে চাইবো সবার প্রথমে। মৃগয়ার সঙ্গে প্রথম পরিচয়। হুম। তো মৃগয়ার সাথে প্রথম পরিচয় আমার ধরো খুব মানে খুব বেশি মানে আগে নয় আর কি। মানে আমি প্রথম নতুন, আচ্ছা আমার না মনে হচ্ছে একটু ভিডিওটা ল্যাগ করছে জানো তো। হ্যাঁ, মানে কথা আগে আসছে, মানে ইয়ে হয়েছে, তোর ইয়ে হয়েছে, তুমি বলতে থাকো, সে অসুবিধা নেই, তুমি বলতে থাকো আচ্ছা তোমার মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। হুম হুম। তো তো মৃগয়ার সাথে আমার ধরো প্রথম পরিচয়টা খুব বেশি পুরনো নয়, মানে আমি খুব বেশি আগে মৃগয়া দেখিনি। আমি মৃণাল সেনের সিনেমা দেখা শুরু করেছিলাম ধরো তোমার যখন আমি কলেজে পড়ি। হ্যাঁ, স্কুলে কলেজে ওই টিভিতে দেখতাম ওই রকম। দেখতে দেখতেই জানতে পারলাম যে এরকম মৃগয়া দিয়ে মিঠুন চক্রবর্তী ডেবিউ করেছিলেন, এবং মৃণাল সেনের ছবি, মিঠুন চক্রবর্তীর ডেবিউ। স্বাভাবিকভাবেই আমি দেখতে খুব ইন্টারেস্টেড ছিলাম, বিকজ আমি মনে করি যে ইন্টারভিউতে না রঞ্জিত মল্লিক যে অভিনয়টা করেছিলেন ওটা ওনার বাকি সমস্ত ছবি ইনক্লুডিং শাখা প্রশাখা তার থেকে পুরোপুরি আলাদা। তো আমার সামহাও মনে হয়েছিল যে মৃণাল সেনকেও মিঠুন চক্রবর্তীকেও মৃণাল সেন খুবই অন্যভাবে প্রেজেন্ট করতে পারবেন, মানে ইনক্লুডিং মানে এটা মাথায় রাখা যে ওনার প্রথম ছবি। তো তখন আমি মৃগয়া অ্যাকচুয়ালি দেখেছিলাম আমার মানে বন্ধুর থেকে নিয়ে, ওই যেভাবে দেখতাম আর কি আমরা আমাদের ছোটবেলাটা এই হার্ড ডিস্কে ঢুকিয়ে ওইভাবে ল্যাপটপে দেখা, ল্যাপটপে না আমার ফোনে দেখা। তো তখন ওই প্রিন্টটা কিন্তু বেশ ভালো প্রিন্ট ছিল, কিন্তু আমি রিওয়াচ করলাম এখন ইউটিউবে যে প্রিন্টটা অ্যাভেলেবেল আছে, দ্যাট ইজ লাইক মানে জঘন্য একটা প্রিন্ট আর কি। তো হ্যাঁ, মানে ওইভাবেই আমার মৃগয়া প্রথম দেখা। আচ্ছা, এবার তুমি যেমন জানতে চাই আমারও প্রথম, হ্যাঁ আমার প্রথম দেখা যদি বলো, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় একটা মৃগের কথা শুনতাম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে মৃগের আগে অ্যাকচুয়ালি মিঠুনের সঙ্গে আমার পরিচয় আগে থেকে হয়ে গেছিল আর কি। আমি মিঠুন চক্রবর্তী ছোটবেলায় দেখতাম, ওই মারামারি এসব দেখতাম ছোটবেলায়, দেখতে ভালো লাগতো, মজা লাগতো দেখতে। তো আমি বাবা মার থেকে মৃগের কথা শুনতাম, ওনারা দেখেছিলেন আর কি। এবার প্রবলেমটা হচ্ছে গিয়ে মৃগের প্রিন্টটা এতটাই বিচ্ছিরি বাজে একটা প্রিন্ট, তো সেই প্রিন্টটাই প্রথম আমি দেখে প্রথম দেখি আর কি। আমি দেখবো দেখা হচ্ছিল না, পরিচয়টা আমার অনেক আগে ছিল, দেখাটা রিসেন্টলি হলো আর কি, এটা হচ্ছে ব্যাপার। এবার অর্ক তোমার থেকে জানতে যাবো যে মৃগয়া ছবিটা মানে আজকে দাঁড়িয়েও কতটা গুরুত্বপূর্ণ তোমার মনে হয়, এবং ছবিটার মধ্যে কোন কোন পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, এটা যদি একটু আলোকপাত করো। মজার ব্যাপারটা হচ্ছে দেখো, মৃগয়া সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি হুম 1900 মানে আজ থেকে 50 বছর আগের ছবি, ঠিক আছে? কিন্তু সেই হুম সিনেমাটা হুম আবার হুম ডাইভ ইন করছে 1930 সালের ভারতবর্ষকে। দুঃখের বিষয় বলো বা আনন্দের বিষয় বলো, যাই বলো, স্টিল এই বিষয়গুলো এখনো চলে আসছে। মানে যে বেসিক জিনিসটাকে নিয়ে ছবিটা কথা বলছে, যে মানে একটা আপার ক্লাস অপারেশন অন দ্য লোয়ার ক্লাস, দুঃখের বিষয় সেটা এখনো প্রাসঙ্গিক। হ্যাঁ, এবং
সেটা তো খুব মানে সবচেয়ে বেসিক প্রশ্ন, যেটা এখনকার জেনারেশনে বলো বা যে কোনো জেনারেশনে একটা বেসিক প্রশ্ন, যে আপার ক্লাসের যে অপারেশনটা রয়েছে টুয়ার্ডস লোয়ার ক্লাস, সেইটা কতটা মারাত্মক এবং সেটা কি লেভেলে একটা মানে একটা সার্টেন ক্লাসকে এফেক্ট করতে পারে, তার ভেতরের ট্রমাটা কিভাবে চলে আসতে পারে, সেইটা তো মানে সেই রেলিভেন্স তো এখনো রয়েছে, যেটা অত্যন্ত দুঃখের বিষয়, আবার বললাম। কিন্তু সেই রেলিভেন্সটা এখনো রয়েছে এবং সেই জন্যই ছবিটা রেলিভেন্ট, এই একটা বিষয়কে কেন্দ্র করে ছবিটাকে বানানোর জন্যই ছবিটা রেলিভেন্ট। এবং হয়তো মুখগুলো পাল্টে গেছে, নামগুলো পাল্টে গেছে, তখন একটা নাম ছিল, এখন অন্য নাম এসেছে, কিন্তু অপারেশনটা একই রয়েছে। ওকে, আমার কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো, আমার যেটা ছবিটা থেকে আমার মনে হলো যে বেসিক্যালি মৃণাল সেনটা কিন্তু বক্তব্য রেখেছেন এই ছবিটাকে ঘিরে, যে মানে যে এরকম ঘটনা সব জায়গায় সর্বত্র সবসময় ঘটছে আর কি। এটা শুধু একটা জায়গার গল্প দেখানো হচ্ছে, কিন্তু এই গল্পটা কিন্তু অনেক জায়গাতে কিন্তু ঘটে চলেছে আর কি। ঠিক আছে, যেখানে হয়তো উড়িষ্যার গ্রামের গল্প দেখানো হচ্ছে, তালডাঙ্গাদের গ্রামের গল্প দেখানো হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি মৃগার কথা আমাকে যেটা ছবিটা দেখে আমি যেটা বুঝলাম, যেটা আমার মানে বক্তব্য সেটা হচ্ছে যে মৃগা কথার অর্থ ছিল হচ্ছে শিকার করা। এবার এই যে আদিবাসী জনগোষ্ঠী, এরকম জনগোষ্ঠী কিন্তু তুমি কিন্তু পুরুলিয়া বীরভূম এসে যায় তুমি গেলে কিন্তু দেখতে পাবে। এবার তারা ইভেন হচ্ছে ওই ধরো ইভেন ফিল্ড। গল্পটার হ্যাঁ, অরিজিনাল নামটাও শিকার, মানে অরিজিনাল যে গল্পটা থেকে শিকার অ্যাডাপ্ট করে শিকার, বানানো, হ্যাঁ। সেটাও শিকার। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বল। শিকার। আচ্ছা, এই গল্পটা কি তুমি পড়া? না না না, আমার পড়া নেই। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আমারও যে আমারও পড়া নেই। পডকাস্টটা করার আগে আমি ভাবছিলাম পড়বো, কিন্তু আমার পড়া হয়ে উঠলো না, বিকজ পিডিএফ অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ পড়তে চান অবশ্যই পড়তে পারেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দর্শকদের বলেছে আপনারা যাতে গল্পের ভিডিও পড়তে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে এই আদিবাসী জনগোষ্ঠীরা তারা এই খরগোশ, বন মোরগ বা এই ফিল্ডে এগুলো মেরে তারা তারা খাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালিতে এবার এদের কাছে এটা এটা হচ্ছে একটা কিন্তু জীবিকা নির্বাহের মধ্যে। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে একটা যে অ্যারিস্টোক্র্যাট যে ভদ্রলোক যে আসছে, যে যে আমরা দেখতে পাচ্ছি আর কি, যার ওয়াইফ পেন্টিং করে, শখে পেন্টিং করে আর কি, তার কাছে শিকারটা হচ্ছে একটা বিলাসিতা, তার শিকারটা শখের ব্যাপার আর কি। কিন্তু এখানে তফাৎ হচ্ছে এই জায়গাতেই, যে এইখানে যে একটা গোষ্ঠী শিকার করছে হচ্ছে পেটের দায়, আরেকটা শিকার হচ্ছে শখে আর কি। এবার কি হচ্ছে, আহ এই যে জনগোষ্ঠী, এবার কি হচ্ছে, এবার এদের জীবনযাত্রা আমার এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। এবারে এই যে ঘিনুয়া যে চরিত্রটা, এরকম এবার কি হচ্ছে, এই ঘিনুয়া গ্রামটা মানে রিপ্রেজেন্ট করছে আর কি। এবার যেটা হচ্ছে যে আজকে কিন্তু যদি দেখা যায় যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা পর্যায়ে পরে কি হচ্ছে, যে এখানে কিন্তু ছবিটা কিন্তু তুমি দেখবে ছবিটা কিন্তু সৃষ্টি কিন্তু প্রশ্ন করে, কিন্তু তুমি ভালো করে দেখবে, লক্ষ্য করে দেখবে না ক্যারেক্টার থেকে ওই সল্পু বলে যে ক্যারেক্টার সুমিত পঞ্চায়েত দেখো, ভালো করে দেখো যে আহ মমতা সরকার যখন যে মহাজন যে ইয়ে হচ্ছে আর কি, কুপ্রস্তাব দিচ্ছে, খারাপ নজর দিচ্ছে, মিঠুন চক্রবর্তী তাকে গিয়ে কিন্তু মারছে, কিন্তু মিঠুনের লাস্টে কিন্তু ফাঁসি হয়ে যাচ্ছে কিন্তু। বলছি ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মৃণাল সেনটা বলেছিলেন যে এটা একটা মানে এরকম ঘটনা সব জায়গাতেই সবসময় ঘটছে, এটা একটা পার্টিকুলার জায়গার উপর আদিবাসী যারা আমরা যারা আদিবাসী দেখতে পাই তারা কি করে, মানে তার জীবিকা নির্ভর করে, তাদের পেটের দ্বারা স্বীকার করে। কিন্তু অন্যদিকে সেই যে ভদ্র করে, এবং এই যে মৃগা কথা অর্থ অ্যাকচুয়ালি শিকার, কিন্তু অ্যাকচুয়ালি শিকার বলতে কি? হ্যাঁ, তো যেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘিনুয়া বা এই যে যারা যে জনগোষ্ঠী আর কি, তারা হচ্ছে আর আদিবাসী জনগোষ্ঠী যারা হচ্ছে মানে পেটের দায় তারা শিকার করছে। আবার অন্য দেখতে যে যে ভদ্রলোক যার ওয়াইফ যে ছবি আঁকে, সেই তারা সেই ভদ্র শিকার করছে হচ্ছে শখে। এখানে বোঝা যাচ্ছে ক্লাস ডিফারেন্সটা। এবার ব্যাপারটা হচ্ছে যে মৃগা শব্দ অর্থ হচ্ছে শিকার। এইবার এই যে শিকার, অ্যাকচুয়ালি এখানে শিকার বলতে যদি আমি আপাত দৃষ্টি দেখি তাহলে দেখা যাবে যে হয় যে যে পশু পাখি মানে বন মোরগ, খরগোশ সব শিকার করছে, ফিল্ডের শিকার যে আদিবাসীরা করে থাকে। শিকার। হ্যাঁ, শিকার কিন্তু ওরকম শিকার ছিল আর কি। হ্যাঁ, রানা শিকার ছিল। এবার কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি ভালো করে দেখো, যদি ভেতরে ঢুকে দেখো, তাহলে দেখবে অ্যাকচুয়ালি কিন্তু শিকার মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক্যালি যে এই যে সমাজের উঁচু শ্রেণীর যারা মানুষজন যারা রয়েছে, তারা অ্যাকচুয়ালিতে কিন্তু এদেরকেই স্বীকার করছে, যে এরা এই যে সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত, সিস্টেমের সবকিছু থেকে বঞ্চিত, এখান থেকেই মানে তারা হচ্ছে একটা শিকার বলতে একটা তার শিকার তারা কিন্তু হচ্ছে।
এই আদিবাসীরা কিন্তু শিকারী না, এরা কিন্তু শিকার অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে এখানে, তুমি যদি ভালো করে দেখো দেখবে এই যে সল্পু যে চরিত্র, যে সুমিত যে ক্যারেক্টারটা প্লে করেছিল, এই সল্পু ক্যারেক্টারটা, সে তাকে পুলিশ মেরে দিচ্ছে। কেন মারছে? কারণ সে সিস্টেম এগেন্সে কথা বলেছিল বলে। কিন্তু অন্যদিকে আবার দেখো মমতা শঙ্করকে একটা মহাজন সে কুপ্রস্তাব দিচ্ছে, তাকে মিঠুন চক্রবর্তী থেকে মারছে, মিঠুন এখানে ফাঁসি হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, কি মানে ব্যাপারটা হচ্ছে যে একদিকে পুলিশ সিস্টেম মারছে, সিস্টেম করলে সেটা খুব দোষ হচ্ছে না, কিন্তু সাধারণ কমন ম্যান যে দেখে সেটা কিন্তু ক্ষতি যাচ্ছে। তো মৃণাল সেন কিন্তু আহ এই জায়গাটায় কিন্তু প্রশ্ন তুলেছে। তো ছবিটা আমার কিন্তু মেন হাজার হচ্ছে ক্লাইম্যাক্স আর কি। তো আমি তোমার জানতে চাই ছবির ক্লাইম্যাক্সে তোমার কি বক্তব্য, এই বক্তব্য তোমার এটা নিয়ে তোমার কি বক্তব্য এই ছবির ক্লাইম্যাক্সটাকে নিয়ে? ছবির ক্লাইম্যাক্সটা নিয়ে আমার বক্তব্য আছে। এটা বেসিক্যালি হুম। ধরো, তুমি যেরকম বললে যে ইট ইজ সাইকেল, মানে মৃগয়া হুম। কথাটা ইট ইজ নট জাস্ট শিকারের যে পার্সপেক্টিভ সেটা নয়, মানে মৃগয়া শব্দটার মধ্যে ওই সাইকেলটা রয়েছে, যে কে কাকে শিকার করছে গোটা ছবিটা জুড়ে বোঝা যাচ্ছে না, ওই সাইকেলেরই গল্প কোথাও গিয়ে বলছে আর কি। এবং এ যখন মিঠুন চক্রবর্তী লাস্টে ওইখানে দাঁড়িয়ে আছে, ওই তোমার জায়গাটায়, কোর্টে কোর্টে দাঁড়িয়ে যখন ও বলছে যে আমি আমাদের জঙ্গলের সবচেয়ে যেটা ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ানক যে জন্তু, সবচেয়ে ভয়ানক যে জানোয়ার আমাদের জঙ্গলে, তাকে আমি শিকার করেছি, তার বদলে সিস্টেম তাকেই শিকার করছে। এই যে একটা সাইকেলের গল্প, এটাই হচ্ছে মানে ক্লাইম্যাক্সটার ক্রাক্স আর কি। তো এটাই মানে আমার আমার ক্লাইম্যাক্স থেকে এটাই টেক অ্যাওয়ে। ওকে। তোমার আচ্ছা, এবার জানতে চাই তোমার থেকে যে ছবিটার এই যে এত বছর পেরিয়ে গেছে, তো এই ছবিটার গুরুত্ব আজকে কতখানি? কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আদিবাসী জনগোষ্ঠী তারা কিন্তু যদিও এখন অনেক সুযোগ সুবিধা তারা পাচ্ছে, কিন্তু তবুও কোথাও গিয়ে তারা কিন্তু মানে মূল যে সমাজ, মূল সত্য কিন্তু আজও কিন্তু বিচ্ছিন্ন। আমরা কিন্তু আদিবাসী সবসময় কিন্তু একটা আলাদা চোখের একটা আলাদা নজরে দেখি আর কি। তো তোমার কাছে ছবির মানে আজকের গুরুত্ব বা আজকের প্রাসঙ্গিকতা কতখানি, সেটা নিয়ে তোমাকে জানতে চাইবো। এটাই এটাই বললাম তোমাকে, মানে আগেও বললাম যে হুম। মুখগুলো শুধু পাল্টেছে, হ্যাঁ মুখগুলো চেঞ্জ হয়ে গেছে, হুম। মানুষগুলো একই আছে, কিন্তু লড়াইটা ভিতরের একই রয়ে গেছে। জানোয়ার গুলো সব একই রয়েছে, শুধু মুখগুলো চেঞ্জ হয়ে গেছে। ওপরের শ্রেণীর যে ওপরের তলার যে মানুষগুলো তাদের মুখগুলো পাল্টে গেছে, কিন্তু মানুষটা একই রয়েছে। তেমনই নিচের তলার শ্রেণীর যে লড়াইটা, সেটা শুধু মানুষের মুখটা পাল্টেছে, একই রয়ে গেছে লড়াই, ইরেসপেক্টিভ অফ স্পেস, ইরেসপেক্টিভ অফ মানে রিলিজিয়ান এন্ড ত্যান কোনো কিছু, মানে কাস্ট ক্রিড কিচ্ছু ম্যাটার করে না। তুমি যদি নিচু শ্রেণীর মানুষ হও, তুমি যদি মাইনরিটি হও, তাহলে যে মেজরিটি সে তোমার উপর অপারেশন করবে। একটা ছোট্ট জিনিস তোমাকে এখানে বলি, যে এই যে ধরো হুম। এই যে একটা হায়ারার্কি আছে না এই গোটা ছবিটাতে, মানে হুম। জঙ্গলি জন্তু জানোয়ারকে আদিবাসীরা শিকার করছে, আদিবাসীদেরকে হুম। তার উপরে লোকজন, তার উপরে লোকজনকে তার উপরে বসে থাকা মানে ব্রিটিশ লোকজন, এই একটা গোটা গোটা ছবিটা জুড়েই একটা হায়ারার্কি রয়েছে, কিন্তু সেইটা মানে ইট ইজ কনস্ট্যান্ট, এটা এখনো তাই। ইভেন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প আছে, সেই ছোট গল্পের নাম হচ্ছে বেড়া, সেটা থেকে আমার খুব ইচ্ছে ছিল এটা নিজে একটা শর্ট হুম। ফিল্ম করবো, এখন সুযোগ হয়নি। তো ওখানে একটা জায়গা ছিল, যে এই একজন মহিলা, সে এতই খাদ্যাভাব তার, সে তার পোষা বেড়ালটাকে খেয়ে নিচ্ছে দুর্ভিক্ষে। তো এইটা এইটা হচ্ছে, এটা একদিকে যেমন মানে খাদ্যাভাব, মানে একটা মানে একটা অপারেশনের মন্বন্তরের গল্প, তার প্যারালালি আমি নিজের পোষা বেড়ালটা তার উপর যে অপারেশনটা করছি সেটারও গল্প কিন্তু প্যারালালি। মানে এই যে একটা হায়ারার্কি, এটা কিন্তু এই ছবিটাতেও রয়েছে এবং এটা এখনো রেলিভেন্ট, এটা চিরকাল থাকবে। ইভেন মৃণাল সেন বলেছিলেন না ওকাউরি কথা ছবিটাতে, যে ওকাউরি কথা হ্যাঁ। কেন হ্যাঁ। উনি তেলুগুতে বানালেন, সেইটা নিয়ে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল। তো ওখানে উনি বলেছিলেন যে হুম। দেখুন, আমাকে প্রডিউসার বলেছিল যে ছবিটা তেলুগুতেই বানাতে হবে অ্যাট এনি কস্ট। তো ছবিটা একটা মুন্সি প্রেমচাঁদের গল্প থেকে নেওয়া, যেটা একটা মোটামুটি হিন্দি বেল্টে বেসড। তার সেটাকে উনি চিত্রনাট্য যখন বানিয়েছিলেন ওটাকে একটা বাংলা বেল্টে বেস করে বানিয়েছিলেন, এবং ছবিটা যখন তেলুগুতে নিয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন যে গোটা ভারতবর্ষে এই যে দারিদ্রের যে গল্পটা সেটা কিন্তু সেম রয়েছে,
যেটা কলকাতা 71-এ উনি আবার বলছেন যে 1000 বছর ধরে আমি দেখছি দারিদ্র্যের ইতিহাস, বঞ্চনার ইতিহাস। এইটা কিন্তু ওনার সমস্ত ছবির একটা কমন ক্রাক্স। যেমন রবীন্দ্রনাথের নাটকের তুমি যদি দেখো, তুমি দেখবে একটা কমন ক্রাক্স হচ্ছে একটা অপারেশন হচ্ছে, মানে একটা অপারেশন ঠিক নয়, একটা বদ্ধ জায়গায় মানুষজন রয়েছে, সেখান থেকে মুক্তি। সে তুমি রক্তকরবী বলো, অচলায়তন বলো, রাজা বলো, সমস্ত নাটকেই এই বদ্ধ বদ্ধ জায়গা থেকে মুক্তির একটা ক্রাক্স। ইভেন এবার সেটা মৃণাল সেনের সিনেমার মধ্যে এই যে একটা দারিদ্র্যের যে একটা চিরকালের একটা ইতিহাস রয়েছে, সেই জিনিসটাকে কিন্তু উনি পয়েন্ট আউট করতে 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 গেছেন, এবং তার সঙ্গে অপারেশনটাও ফিরে ফিরে এসেছে। তো সেই জিনিসটা এখনো এই সমাজেও রেলিভেন্ট, ইরেসপেক্টিভ অফ মানুষ কিরকম মানে পাচ্ছে না পাচ্ছে, তার উপর সেগুলোর উপর নির্ভর করে না। অ্যাকচুয়াল মানুষ যারা, তারা এখনো লড়ছে, এবং সেই লড়াইটা মানে খুবই বেদনাদায়ক এবং মর্মস্পর্শী। ওকে, আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে এই ছবিটার মধ্যে না দেখে মৃণাল সেন তিনি একটা কোথাও কি একটা ক্যাপিটালিস্ট সোসাইটির কথা তিনি বলছেন, মানে যেখানে বড় লোকরা আরো বেশি বড় লোক হচ্ছে, গরিবরা আরো বেশি কিন্তু গরিব হচ্ছে, কারণ বড়দের গরিবদেরকে এতটাই শোষণ করে চলেছে, এবং সেটা আজকের দিনে যেহেতু হয়ে চলেছে আর কি, তো ব্যাপারটা কিন্তু সেখানে রয়ে গেছে। এবং তুমি যদি দেখো, হ্যাঁ, এবার তুমি যদি দেখো ভালো করে, তুমি দেখবে যে এই যে বিভিন্ন, তুমি ধরো পুরুলিয়া, বীরভূম তুমি যদি যাও, ওখানে দেখবে যে তাদের কিন্তু যে জীবনযাত্রা, তাদের কিন্তু খুব একটা উন্নতি কিন্তু হয়নি। হ্যাঁ, আমি নিজে পুরুলিয়া ঘুরেছি, ঘুরে এসে আমি দেখেছি সেখানে তারা কিন্তু আজকে থেকে তারা হয়তো আগে তারা ইমপ্রুভ করেছে, তারা হয়তো এখন তারা স্মার্টফোন ইউজ করছে, যে সব হয়েছে, সব ঠিক আছে, তারা ইনস্টা, ফেসবুক, তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সবই ঠিক আছে। কিন্তু তাদের ওভারঅল যে জীবনযাত্রা, তুমি দেখবে এখন সে মাটির ঘরে তারা বাস করে, তারা এখনো হয়তো সে বেড়ার ঘরে বাস করছে, সেই জীবনযাত্রা কিন্তু উন্নতি কিন্তু খুব একটা কিন্তু কিছু হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু যদি দেখা যায় যে এই যে ঘিনুয়ার যে ক্যারেক্টারটা, ঘিনুয়ার কিন্তু প্রাসঙ্গিকতা কিন্তু আজকের দিনেও কিন্তু ইকুয়ালি কিন্তু রিলিভেন্ট রয়েছে। এবং আমি মনে করি যে কোথাও গিয়ে যেটা দেখবে তুলনা করা হচ্ছে যে এই যে ঘিনুয়ার যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি আর কি, কোথাও একে কিন্তু তুলনা করা হচ্ছে সিধু কানুর সঙ্গে, তুমি দেখবে তুলনা করা হচ্ছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে মানে সেই কারণে ছবিটার প্রাসঙ্গিকতা আজকের দিনে এতটা গুরুত্বপূর্ণ আর কি, কারণ ছবিটা শুধুমাত্র সিধু কানুর হ্যাঁ 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 গল্প, সেখান থেকে এখনকার আদিবাসী মানুষ। এবং তুমি যেটা বললে যে দেখো মাটির বাড়িটা প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে যে কারণ তারাও খুব মানে আনন্দ করে সেই জায়গাতে থাকে, যেখানে তারা থাকে তারা আনন্দ করে থাকে, তারা তাদের নিজেদের কালচার রিচুয়ালে আনন্দ করে থাকে। প্রবলেমটা হচ্ছে যখন উঁচু শ্রেণীর মানুষরা এসে তাদের এই জীবনযাত্রায় বাধা দেয়, তাদের এই জীবনযাত্রাতে এসে তারা মনে করে যে তাদের একটা সে আছে সেই জীবনযাত্রায়, সেইখানে সে প্রবলেমটা হয়, সেইখানে সমস্যাটা হয়। আমি তোমাদের একটা দারুণ জীবন দেবো, এরকম যে বিষয়টা, সেটা হচ্ছে প্রবলেম। মানে সেটা তো তুমি দেখো না, এখনো তুমি এই যে বললে না তুমি যে হায়ারার্কির গল্প, যেটা তুমি বললে যে ক্লাস স্ট্রাকচারের গল্প, সেটা তুমি বললে এইটা তো, হ্যাঁ, ক্যাপিটালিজম, এটা তো তুমি দেখো না, মানে এখনই আমাদের আশেপাশেই তো এখন দেখতে পাচ্ছি কলকাতা শহরে হচ্ছে, এই যে হকার হচ্ছে কলকাতা শহরে, এটা তো একটা ক্যাপিটালিস্ট ফার্স্ট, মানে এই যে ক্যাপিটালিস্ট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আমাদের মাথার মধ্যে ঢোকাচ্ছে যে জিনিসগুলো, সেটারই একটা প্রতিফলন। একদমই তাই। আচ্ছা, এবার ওর কাছে তোমার জানতে চাইবো ছবিটার প্রশংসা হচ্ছে যে এই ধরনের ছবি একসময় বাংলাতে বা এমনি ধরো মানে হিন্দি অন্য ভাষায় প্রচুর হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমি দেখতে হচ্ছে এই 2026 দাঁড়িয়ে যে ধরো তামিল বা তেলুগুতে ধরো আজকে তামিল একটা ভেট্রিমারান বড় বা একটা মারি সেলভাস, তারা কিন্তু এরকম ছবি করছে, বিকজ এরা ওই দলিত ক্লাস থেকে এরা কিন্তু উঠে এসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলা বা হিন্দিতে এরকম ছবি কিন্তু হচ্ছে না। এর কারণটা কি? মানে এক হচ্ছে ডিরেক্টর রাইটার নেই, আর দুই ডিরেক্টর আছে বাট তাদের ভিশনটা নেই। কোনটা? না, এটাকে দুটোই। তুমি কথাটা অলরেডি তুমি উত্তরটা দিয়ে দিয়েছো। এই যে তুমি বললে ভেট্রিমারান, মারি সেলভারান, পারানজিৎ, এরা সব জায়গা থেকে উঠে এসেছে, তারা ওই সমাজটাকে দেখেছেন চোখে। আমাদের এখানে রিপ্রেজেন্টেশন কোথায়? আমাদের এখানে তো রিপ্রেজেন্টেশনই নেই। আজকে যদি আমি একটা ছবি বানাই, আমি যে ছবিটা বানাবো সেটা আমি আমার আশপাশে যে মানুষগুলো দেখেছি সেই মানুষগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে বানাবো। এবার আমি সাউথ কলকাতায় বড় হয়ে ওঠা একটা ছেলে, আমি যে জায়গাটাতে থেকেছি, আমি ভবানীপুরে থেকেছি, তো সেই ভবানীপুরের আশপাশের মানুষজন, তাদের নিয়ে আমি ছবি বানাবো। এবার সেখানে যদি একটা জনবসতি থাকে, সেই জনবসতির মানুষকে আমি দূর থেকে দেখে যেভাবে দেখেছি, সেই
আমি একটা থার্ড ওয়ার্ল্ড পয়েন্ট অফ, মানে একটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটা বানাচ্ছি, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে। এই ফার্স্ট পার্সন রিপ্রেজেন্টেশনটা আমাদের বাংলা বলো হিন্দি বলো, হিন্দিতে তাও আছে, বাংলাতে একেবারেই নেই। বাংলাতে সমস্ত গল্প সেই কারণে একটা সাউথ কলকাতা ন্যারেটিভের উপর বেস করে হচ্ছে, এবং যারা বানাচ্ছেন ধরো মানে অন্য ছবিও যারা চেষ্টা করছেন বানানোর, ধরো প্রদীপ্ত ভট্টাচার্য আমি যদি বলি, কিন্তু উনিও কিন্তু একটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটা বানাচ্ছেন, যদিও উনি অনেক বেশি ভেতরে গিয়ে দেখে শুনে বানাচ্ছেন, কিন্তু তাও সেটাও একটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, সেটা কখনোই সেই মানুষগুলোর আসল বেদনাটা তুলে আনবে না। এবার তুমি মৃণাল সেনের ক্ষেত্রেও সেটা তুমি বলতে পারো, আমি কিন্তু সারা জীবনই দেখে এসেছি বাংলাতে একটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ছবি হচ্ছে। এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে এই থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ছবি হওয়াটাও বন্ধ হয়ে গেছে। তার নানান কারণ আছে, কিছু দলীয় কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেগুলোতে আর আমি ঢুকছি না। তার সঙ্গে তুমি যে বললে যে ভিশনটারও অভাব, যে মানুষ বানাবে এইগুলো নিয়ে এত ভেবে এত রিসার্চ করে, সেটা নেই। তো ইট ডিপেন্ডস যে ইদার ইউ নিড দ্য রেপ্রেজেন্টেশন, যেখানে ওই মানুষগুলো ওই জায়গা থেকে উঠে এসে ওই জায়গার গল্প বলছে, এক। দুই হচ্ছে ইউ নিড দ্য রিসার্চ, যে ওই জায়গাতে গিয়ে তুমি ওই জায়গার একটা গল্প আমাদের সামনে তুলে ধরছো। দুটোর কোনোটাই এখন নেই। কিন্তু ওটা তোমার কাছে জানতে চেষ্টা হচ্ছে যে তুমি যখন বললে যে হ্যাঁ, যে তুমি ভবানীপুরে বড় হয়েছো, তুমি সেখানে মানুষের ছবি তুমি করবে, বাট তুমি এটাও তুমি দেখো যে আজকে ধরো সত্যজিৎ রায়, তিনি তো কলকাতা শহরেই বড় হয়েছেন, তো তুমি দেখো তার যে শেষ ছবি ছিল আগন্ত, সেখানে একদম শেষ পোর্শনে তিনি একটা সন্ধ্যায় বিঠুলের পোর্ট্রেল করেছিলেন, সেটা তিনি কি করে করলেন? তাহলে নিশ্চয় তার ভীষণ ছিল। সত্যজিৎ রায়ের পয়েন্ট অফ সত্যজিৎ রায়ের যদি আগন্তুকের আদিবাসী পোর্ট্রেল বলি, সেটা কিন্তু খুব একটা মানে এক এক ধাঁচের পোর্ট্রেল আমি বলবো। মানে সত্যজিৎ রায়ের আগন্তুকের আদিবাসী পোর্ট্রেলটা আমার যে খুব আহামরি লাগে তা নয়, বরং আমি বলবো মৃণাল সেনের সেই জায়গা থেকে অনেক বেশি রুটেড পোর্ট্রেল এবং অনেক বেশি অথেন্টিক পোর্ট্রেল। যদিও সেটাও কিছু সমস্যা আছে, সেটা মৃগয়াতেই আছে, আমি পরে আসছি সেটাতে। কিন্তু মৃণাল সেন যখন বানাচ্ছেন, উনি সেই রিসার্চটা করছেন এবং উনি রিসার্চটা করতে পছন্দ করছেন। ইভেন সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও তাই। সত্যজিৎ রায় যখন অশনি সংকেত বানাচ্ছেন, সত্যজিৎ রায় কিন্তু সেই রিসার্চটা করছেন, বা পথের পাঁচালী যখন উনি বানাচ্ছেন, উনি কিন্তু সেই রিসার্চটা করে বানাচ্ছেন। সেই রিসার্চটা করার ইয়ে নেই। মানে ধরো আমি বললাম যে আমাকে যদি এখন সেই জায়গায় গিয়ে বানাতে হয়, আমি সেই রিসার্চটা করার চেষ্টা করব আমার মতো করে। তো সেইটা এখন মানে যারা প্রাথমিকভাবে বাংলা ছবি তৈরি করছে, মোস্ট অফ দ্য মানুষের মধ্যেই সেই রিসার্চের অভাবটা আমি দেখতে পাই, এবং সেটার জন্য একটা বিরাট বড় ফাঁক তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, যেটা আমার যেটা মনে হয় যে মানে ধরো সত্যি মৃণাল সেন কথা এখানে যদি আমি টানি আর কি, তুমি দেখো যে মৃণাল সেন কিন্তু অ্যাকচুয়ালি উঠেছেন কিন্তু যে একটা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে, যেখানে তুমি দেখবে যে ওনার গল্পের মধ্যে না ওই যে রুটের তুমি যে বললে আদিবাসী রুটের ব্যাপারটা, বা এমনি এটা যে একটা মধ্যবিত্ত পরিবারের স্ট্রাগল, এটা কিন্তু সে বারবার কিন্তু উঠে এসেছে। তুমি একদিন প্রতিদিন বলো বা একদিন আচানক বলো, এই ছবিগুলো সেগুলো কিন্তু বারবার উঠে এসছে। অন্যদিকে সত্যি তুমি যে দেখো, উনি কিন্তু দেখো ওনার দাদু হচ্ছে উপেন্দ্র রায়চৌধুরী, একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, বাবা সুকুমার রায়, উনি কিন্তু এটা কিন্তু বড় ক্লাসে কিন্তু বড় হয়েছেন, যেখানে কি হচ্ছে মানে ওনার ছবির মধ্যে কিন্তু এই বড় লোক ক্লাসটা কিন্তু বারবার করে উঠে, তখন কিন্তু দেখা নেই। তো যে লাইফটা দেখছে আর কি। এবার এই প্রসঙ্গে আমি এবার বলি, এটা তুমি একটা বলছিলে যে ভীষণের কথা বলছিলে, ব্যাপারটা হচ্ছে কি দেখো, যে এই যে আজকে যে বাংলা শোনা বেশিরভাগ কথা যে দক্ষিণ কলকাতার গল্প, সবসময় একসাথে বাড়ি বসে মাল খাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার কি হচ্ছে, এদের কিন্তু ধরো মানে সত্যি বড় কলকাতা পড়েছে, বাট উনি রিসার্চটা করতে। এবার এখন কি হচ্ছে, এখন না মানে ডিরেক্টরদের মধ্যে ওই ভিশন ইয়েটা নেই, তাদের কোনো আইডিয়া নেই। আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তো বাংলা কথা বললাম, বলিউডে তুমি একটা ছবি আছে চাঁদ মেরা দিল বলে, ধর্মা স্ট্রাগল নিয়ে বুঝতে পারছে, এদিকে মানে কিরকম মজার ইয়ে, এরা কনভার্সন করছে যে তাদের টাকা পয়সা নেই, কিন্তু কথা বলছে এসি ঘরে বসে, ঠিক আছে, যেটা একদম উত্তম ইয়ে করছে না একদম আর কি। আজকে তুমি মৃগা তুমি যদি দেখো, হ্যাঁ এ তো দেখেইছি, তো আর নতুন করে কি বলবে। স্টুডেন্ট অফ দ্য ইয়ারে সিদ্ধার্থ মালহোত্রার চরিত্রটা দেখাচ্ছে অত্যন্ত গরিব চরিত্র, এদিকে তার একটা বাড়িতে একটা ডাইনিং টেবিল আছে, অ্যাটলিস্ট মানে বিরাট বড় ডাইনিং টেবিল বসে দারুণ ভাবে তারা খাবার খাচ্ছে। এই তো ওদের তো মানে দারিদ্রের আইডিয়াটাই নেই। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো, এদের ব্যাপারটা কি, এরা না যেহেতু কোনো গ্রাম বা সাধারণ মানুষের দেখেনি, এদের স্ট্রাগলটা দেখেনি, এদেরকে এরা একটা এলিট থেকে বিলং করে বলে এরা দেখেনি।
মৃণাল সেন কি বলতে, এরা না, মৃণাল সেন, ঋত্বিক রোশন, এরা হচ্ছে লাইফটা দেখে এসছে, এটা সেটা উপলব্ধি করেছে, যেখানে তাদের জীবন দৃষ্টিকে রিফ্লেক্ট কিন্তু বারবার করে কিন্তু করে এসছে আর কি। বুঝতে পেরেছো? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এখানে আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইবার আমি একটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে মৃণাল সেন সিনেমা থেকে কিন্তু রঞ্জিত মল্লিক ইন্টারভিউর জন্য কানস ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর পেয়েছিলেন, এবং প্রথম চরিত্রে মিঠুন চক্রবর্তী কিন্তু বেস্ট অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ডে। তো এই বিষয়টা একজন শিল্পীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। হ্যাঁ, মানে তাদের ট্যালেন্ট ছিল, অভিনয় আছে, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা হুম। কতটা গুরুত্ব বহন করছে, এবং সেটা আজকের জেনারেশন যারা আজকের একটা রয়েছে তাদের এদের দিয়ে কি শেখা বলে তোমার মনে হয়? তোমার কাছে স্পেশাল কি মনে হয় এদের মধ্যে আর কি, এটা তোমাকে জানতে চাইবো। অবশ্যই মিঠুন আচ্ছা। বলছিলাম যে দেখো, ন্যাশনাল অ্যাওয়ার্ডের বেসিসে মিঠুন চক্রবর্তীকে জাজ করাটা একটু ব্যাপারটা, মিঠুন চক্রবর্তী তার থেকে অনেক বেশি বড় ব্যাপ্তি উনি দেখিয়ে গেছেন। কিন্তু হ্যাঁ, হুম। মানে এখন দাঁড়িয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে খুব কিছু রেলিভেন্স আছে, মানে এখনকার যারা অভিনেতা অভিনেত্রী তারা যদি এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, তার পেছনে অন্যান্য বিষয়ের বস্তু অনেক কিছু জড়িয়ে থাকবে। সেইটা এখন আমি আর ডিটেলে যাচ্ছি না। কিন্তু আহ, আহ, মিঠুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন কি, মানে তার ভিত্তিতে মিঠুন চক্রবর্তীকে আমি জাজ করতে যাই না। আমার বক্তব্য হচ্ছে মিঠুন চক্রবর্তী ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। উনি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তা সত্ত্বেও উনি যদি একটাও না পেতেন, তাহলেও হি উড হ্যাভ বিন দ্য অ্যাক্টর, দ্য স্টার দ্যাট হি ইজ। ইয়া, তো ওটাই হচ্ছে ব্যাপার। একদম মানে এটার মানে ওনাদেরকে ইভ্যালুয়েট করার আমরা, মানে আমি কেউ না আর কি। সত্যি তাই, একদমই তাই। তো আমি ওটাই বলবো যে মানে শুধুমাত্র দেখো কি বলতো, শুধু ট্যালেন্টটাই কিন্তু থাকলে শুধু হয় না, যে ভালো অভিনয় দক্ষতা থাকলে হয় না। কারণ আমি ক্রিকেট এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি, তুমি যে ক্রিকেট দেখো, তুমি দেখবে যে একজন প্লেয়ার ছিল বিনোদ কাম্বলি, খুব ভালো প্লেয়ার ছিল কিন্তু একটা সময়, হুম সচিনের বন্ধু হুম ছিল। তুমি দেখো হুম বিনোদ কাম্বলি আসলে কিন্তু ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু ছিল, বাট সেই ম্যাচ ছিল, কিন্তু সেই প্লেয়ারটা হারিয়ে গেল কেন? বিকজ তার উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য। ঠিক আছে, জীবনযাপন কোনো ডিসিপ্লিন ছিল না, সেখানে সে কিন্তু হারিয়ে গেল। অন্যদিকে তুমি যদি দেখো, এই যে আজকে ধরো এই যে সচিন তেন্ডুলকার, সে আজকে ভারত না, কেন ভারত না, কারণ সে তার সে অভ্যস্ত ছিল। এবার দেখো, সত্যি কথা বলতে একজন অভিনেতা, ধরো কানসে বেস্ট অ্যাক্টর হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, মিঠুন চক্রবর্তী, যদি তুমি এক কথা বললে, মিঠুন চক্রবর্তীর ব্যক্তিটা অনেক অনেক বেশি, তিনি একজন ইন্টারন্যাশনাল আইকন। এবং আমি মনে করি মিঠুন চক্রবর্তীর কথা বলতে গেলে একটা গোটা পডকাস্ট তাকে নিয়ে হয়ে যায় আর কি, তার পুরো কেরিয়ার দিয়ে মানে আলোকপাত করতে গেলে আর কি। ওনারও তো অভিনয় হ্যাঁ জীবনের 50 বছর হলো। যেমন হ্যাঁ, মিঠুন 50 হলো। চক্রবর্তীর অভিনয় জীবনের 50 বছর হলো। এবং আমি হুম আমি হুম মানে সবকিছু সরিয়ে রাখছি, মানে আমি যদি সামান্য একটুখানি মিঠুন চক্রবর্তী নিয়ে কথা বলি, আমি শুধু হুম এইটুকু হুম বলবো যে মিঠুন চক্রবর্তী, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স উই হ্যাভ হ্যাড ইন বেঙ্গলি সিনেমা, মানে ইভেন ইন ইন্ডিয়ান সার্কিট অলসো। মানে তার কারণ হচ্ছে, এরকম সংখ্যক অভিনেতা খুব কম আছে যারা সব রকম অভিনয় ইকুয়ালি ব্যালেন্স করতে পারে। সেটা একজন লোক, সে এমএলএ ফাটাকেষ্টও করছে একদিকে, সে হুম একদিকে গুন্ডার মতো ছবি করছে, আবার সে একদিকে তাহাদের কথা বা কালপুরুষ বা মানে স্বামী বিবেকানন্দতে শুক্তো শ্রীরামকৃষ্ণ, লঙ্কা। হ্যাঁ শুকনো লঙ্কা, স্বামী বিবেকানন্দ দেবে, ইভেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের চরিত্রে উনি অভিনয় করছেন। মানে আমি তো ইমাজিনই হুম করতে পারবো না যে একটা এরকম একটা স্টাডেড একজন অ্যাক্টর, যে সামনে দাঁড়ালে তাকে দেখে মনে হয় একটা, মানে ওরকম একটা হিম্যান চেহারা, ওরকম সে আবার গিয়ে একটা স্বামী স্বামী বিবেকানন্দ সিনেমাতে সে গিয়ে একটা শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছে, যে অত্যন্ত আদ্যপান্ত একটা খ্যাপা এবং তার জন্য চরিত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। সেটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। এবং অনবদ্য, মানে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স উই হ্যাভ হ্যাড। এবার সেটাই ব্যাপার যে ওনাকে, বিশেষ করে হিন্দি ইন্ডাস্ট্রির আমি কিছু লোকজন দেখি, তারা এক ধাঁচে দেখে, সেইটা হচ্ছে ওনার ফিল্ম চয়েসেস এর প্রবলেম, সেটা ওনার প্রবলেম নয়। দ্যাট ডাজন্ট মেক হিম আ ব্যাড অ্যাক্টর এট অল, এটুকুই বলা। এক্স্যাক্টলি তাই। অ্যাকচুয়ালি আমার কথা যদি বলি, বেসিক্যালি মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার প্রথম পরিচয় হচ্ছে ডিসকো ডান্সার এর মাধ্যমে। সেই সময় ডিসকো মানে আমি অনেকটা বড় দেখি, তখন আমি ছোট, তখন আর কি টিভিতে দিত আর কি, তখন দেখতাম আর কি। তো পরবর্তী যখন আমি ওনাকে চিনতে আরো বুঝতে শুরু করে, আমি ভাবি যে এই মানুষটার মধ্যে এইরকম রেঞ্জ, মানে এই লোকটা একটা ফাটাকে চলেছে বলে যখন এই মার্বেল আফটার এই ডায়লগটা দিচ্ছে, সেখানে একরকম তাকে দেখছি। সেখানেও আবার সেই সে একটা কনভিকশন। হ্যাঁ, কনভিকশন।
এবং তার সঙ্গে সে অগ্নিপথের একটা ক্যারেক্টার দেখছে, অমিতাভ বচ্চনের স্ক্রিন শেয়ার করছে, দুজনে চুটিয়ে পাল্লা দিয়ে অ্যাক্টিং করছে। আবার অন্যদিকে সে একটা এক নদীর গল্প করছে, একটা তাহাদের কথা করছে, একটা শুকলঙ্কা করছে, একটা স্বামী বিবেকানন্দ করছে। এই যে এত ধরনের ক্যারেক্টার, আবার কমেডি করছে, আমি বলছি এত রেঞ্জ কি করে হয়? তুমি যদি দেখো ভালো করে, যে শুধু তো অ্যাক্টরের শুধুমাত্র কনভেনশন ট্যালেন্ট থাকলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে অ্যাক্টরের নিজের সেই স্কিল বা সেই ডিসিপ্লিনটা ছিল, সেটা ছিল অবশ্যই, তার ডেডিকেশন ছিল। মেন যেটা হচ্ছে যে ডিরেক্টর না চোখ থাকতে হয়। ডিরেক্টরকে তুমি দেখো, আজকে দেখো সত্যজিতের হাত ধরে কিন্তু ধরো আজকে সমুদ্র চট্টোপাধ্যায় উঠেছেন, এটা একসাথে 12টা মতো ছবিতে কাজ করেছে একসঙ্গে। অন্যদিকে মৃণাল সেনের হাত ধরে মিঠুন চক্রবর্তী উঠে এসছে, রঞ্জিত মল্লিক উঠে এসছে, অঞ্জন দত্ত উঠেছে। ইভেন আমি তো বললাম, অঞ্জন দত্ত একটা কথা কিন্তু বলেছেন যে মিঠুন ওমপুরীর মতো ন্যাচারাল। এটা কিন্তু অঞ্জন দত্ত নিজে কিন্তু বলেছেন একটা ইন্টারভিউতে আর কি। ঠিক আছে, এরা উঠে এসছে। সত্যি তুমি দেখো ভিক্টোরিয়া উঠেছে, তারপর হচ্ছে দীপঙ্কর দে উঠে এসছে। কিন্তু তো ডিরেক্টর কিন্তু একটা চোখ কিন্তু থাকতে, কিন্তু শুধুমাত্র ট্যালেন্ট থাকলে কিন্তু হয় না। একদম। এটা আমি মৃণাল সেন খুব সুন্দর, বলো। খুব অদ্ভুতভাবে পেয়েছিলেন মিঠুনকেও। এফটিআই তে গিয়ে, এফটিআই না পুনেতে কোথাও কোনো একটা ইয়েতে মিঠুন পুনে একটাতে পাস আউট ছিলেন অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, ডিপ্লোমা করেছিল ওখানে, পাস আউট ডিপ্লোমা করেছিল ওখানে, ডিপ্লোমা করেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এবার সেইখানে একটা ওয়ার্কশপে মৃণাল সেনও প্রেজেন্ট ছিলেন এবং ওখানে মিঠুনকে দেখেছিলেন। তো মিঠুনকে দেখে উনি ভুলে গেছিলেন নামটা পরে, এবং পরে যখন মৃগয়া বানাচ্ছেন তখন ওনার নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী, চোখে দেখছিলাম গৌরাঙ্গ চক্রবর্তী অ্যাকচুয়াল নাম। গৌরাঙ্গ চক্রবর্তী, হ্যাঁ। তো এবার ও যখন পরে মৃগয়া বানাচ্ছে, তখন ওর যে ক্যামেরাম্যান কে কে মহাজনকে বলে যে তুমি দেখো অমুক এরকম চেহারা, এরকম সালে পাস আউট, এরকম এই দিয়ে নাম শুরু, তুমি একবার খুঁজে দেখো। তো 3 দিনের মধ্যে ওকে খুঁজে পায়। তো এইটা হচ্ছে মিঠুনকে খুঁজে পাওয়ার গল্প, এবং ওর ইচ্ছে ছিল এরকম একজন চেহারার একজন লোক হবে যে খুব ক্যাজুয়ালি ও দেখছিল যে মিঠুন খুব ক্যাজুয়ালি দুটো মেয়ের সাথে ফ্লার্ট করছে, এবং সামনে বড় বড় লোকজন রয়েছে কিন্তু মিঠুন খুব ক্যাজুয়ালি ফ্লার্ট করছে। তো এই যে ব্যাপারটা, এটা খুব ইমপ্রেস করে। এবং ও যখন মিঠুন ওর সাথে দেখা করতে আসে, মিঠুন খালি এসে বলতে থাকে যে আমি হেলেনের সাথে নেচেছি। তো তখন বলেছে তুমি যদি আরেকবার বলো এই কথাটা, আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। তারপরে মৃগয়াতে ওকে কাস্ট করা হয়। এই হচ্ছে ব্যাপার। বাকিরা ইতিহাস আর কি। এখানে শুধুমাত্র হ্যাঁ, মিঠুন চক্রের কথা বললে হবে না। যদি দেখো যে মমতা শঙ্কর, তুমি দেখো ওনার কি রিয়েল চেহারা, তুমি দেখো যে খুবই সফিস্টিকেটেড একটা সোবার একটা চেহারা ছিল। এটাই এই যে এখন ওনার, অক্সিমোরনের মতো লাগছে, এখন একটা অদ্ভুত হ্যাঁ, অক্সিমোরনের মতো লাগছে এই কথাগুলো বলতে, যে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর মৃণাল সেনের ছবিতে লিড দিয়ে ডেবিউ করেছেন। এটা একটা অদ্ভুত হুম, অক্সিমোরন হুম, এখন হুম, এই সময় দাঁড়িয়ে, একটা অক্সিমোরন। হ্যাঁ, যাই হোক, বল। হুম, 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 হুম। হ্যাঁ, আমি এটা বলছিলাম যে মমতা, তুমি দেখো ওনার যে রিয়েল লাইফের চেহারা কিন্তু খুব সফিস্টিকেটেড, কিন্তু সুপার একটা চেহারা ছিল। বাট সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যেরকম মেকআপ প্রস্তুতির কাজ যেরকম ছিল, ওনাকেও কিন্তু তুমি টিপিক্যাল একদম একটা আদর্শ দেখতে দেখতে লেগেছে। যেমন তুমি দেখো যে অরুণ দিনদের ছবিতে সিমি গারওয়ালের ক্যারেক্টারটা, ওনার চেহারা কিন্তু সফিস্টিকেটেড চেহারা ছিল। বা সত্যি থেকে আমরা মেকআপটা করেছিল যে একটু পাওয়া দেনি বাবু, যে এখান থেকে ডায়ালগটা আর কি। তো এখানেও ডিরেক্টর কিন্তু কনভার্সেশন কিন্তু ম্যাটার করে, যে তুমি তাকে কিভাবে প্রেজেন্ট করছো আর কি। তো সেখানে মধুসার কথা কিন্তু আলাদা কিন্তু বলতে কিন্তু, এবং শুধুমাত্র আমরা মিঠুন চক্রের কথা বলি, কিন্তু আমি যেটা দেখলাম যে সেখানে কিন্তু মমতা ইকুয়ালি নজর কিন্তু করে, তাকে দারুণ, দারুণ। এতটাই নয়, হ্যাঁ, এতটাই তাকে তাকে ন্যাচারাল লাগে। তুমি যদি দেখো যে মিঠুন যে ভীষণ একটা সিনটা, এটা, হ্যাঁ, ভীষণ সিম্পল লাগে মহিলাকে। এত একদম, মানে একদমই। ভীষণ সুন্দর এবং সিম্পল একটা বিউটি আছে মহিলার মধ্যে, সেটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তুমি বলো কোন সিনটার কথা বলছো। হ্যাঁ, আমি বলছি যে যখন দেখেছি মিঠুন চক্রবর্তী ওই যে যে বড় যে ভদ্রলোক যে ওখানে আসে আর কি, তার বাড়িতে যখন যায়, দেখবে সে কিন্তু মিঠুন চক্রবর্তী ইনাম দিতে চায়, ঠিক আছে, বকশিস দিতে চায়। মধুসূদন দিয়ে কিন্তু অস্বীকার কোথাও গিয়ে আর কি। তো কোথাও গিয়ে যেটা আমার যেটা মনে হচ্ছিল যে কোথাও হয়তো নিজেকে একটা প্র্যাকটিক্যালি ইয়ে করে দিচ্ছে। মধুসূদন ক্যারেক্টার ডুংরি ক্যারেক্টারটা, সে কিন্তু নিজেকে তখন কিন্তু জায়গায় মরালে কিন্তু সে কিন্তু স্টে জায়গায় স্টে কিন্তু করে থাকে আর কি। এবার এই তুমি বললে সিম্পল যে ব্যাপারটার মধুসূদনের ক্যারেক্টারের মধ্যে বা এমনি ওনার রিয়েল লাইফের মধ্যে আর কি, তুমি দেখবে মার্টিন স্কর্সেজের কথা কিন্তু আছে সিম্পল ইজ হার্ড, এরকম একটা মাঝে কথা কিন্তু আছে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে সহজ কথা সবসময় যেটা সত্যি
শক্তির একটা কবিতা রয়েছে আর কি, সহজ কথা বলে। তো সেটা কিন্তু সবসময় দেখানো কিন্তু সিম্পল কিন্তু হয় না, যে সত্যিটাকে সিম্পল ভাবে দেখানো যায় সবসময় সত্যি কিন্তু না। মিলান সেটা কিন্তু করে কিন্তু দেখিয়েছিলেন ঠিক 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 ঠিক, একদম এই ছবিটার একদম। মধ্যে। তো হম আমার হম। আমার আমার একটা প্রশ্ন আছে তোমাকে, যেমন তোমার আচ্ছা, প্রিয় সিন কোনটা মৃগয়া হ্যাঁ থেকে? বলো বলো। তোমার প্রিয় সিন কোনটা মৃগয়া থেকে? আমার প্রিয় সিন যদি আমার প্রিয় সিন যদি বলো, মানে সিন বা ইম্প্যাক্ট যদি, সেটা হচ্ছে যে আমি বলছি ছবির ক্লাইম্যাক্সের কথা। যখন ওই যে ওকে যে কেজের মধ্যে যে রাখা হয়েছে, ঠিক আছে, মানে ওকে একটা প্রশ্ন ট্রিট করা হচ্ছে, এই ছবিটা আমাকে সবচেয়ে আমাকে নাড়া দিচ্ছে আর কি, যে কোথাও গিয়ে অদ্ভুত ও লাগছিল পুরস্কার করতে গিয়ে এখানে, কোথাও গিয়ে হ্যাঁ। ওকে কিন্তু প্রশ্নের মধ্যে ট্রিট করা হচ্ছে আর কি। এটা তুমি একদম ঠিক বলেছো। এবং এই খাঁচার হুম। মধ্যে ওই বাঘের মতোই হাঁটছে, একদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। ওরা অদ্ভুত বাঘের মতো হাঁটছে খাঁচার ভেতরে। একদম ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এবং তুমি যদি ওইটা তুমি যদি মিঠুন যদি চোখে যদি চোখটা দেখো যদি আর কি, ছবিটার মধ্যে এমনি প্রচুর ওদের মধ্যে মুভমেন্ট গুলো সুন্দর করে দেখে, যে মিঠুন আর মমতা শঙ্করের মধ্যে সেগুলো বিউটিফুলি ওয়ার্ক করে, সেগুলো আছে। কিন্তু ছবির মধ্যে দেখবে লাস্টে যখন মিঠুন স্পিচটা যখন দেয়, এবং লাস্টে একদম শেষে গিয়ে তুমি দেখবে যখন ফাঁসি যখন দেওয়া হচ্ছে, ও বলছে আমি দেখতে পাচ্ছি না, আমার পাতে ফাঁসি দিতে, মানে ওর লাস্টের সহ্যটা হয় না। তো আমার কাছে ওই ক্লাইম্যাক্সের লাস্ট 10-15 মিনিট ওটা আমার সবচেয়ে আমাকে ইম্প্যাক্ট করেছে আর কি, যে ওই যে ছবির বিউটিটা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে আর কি। ছবির মানে তুমি যদি দেখো পুরো ছবিটা একদিকে, মানে একদিকে ছবি ক্লাইম্যাক্স আরেকদিকে। হ্যাঁ বলো। সবচেয়ে প্রিয় জায়গাটা হচ্ছে যখন ঘেনুয়া আর ওর মহিলার নাম কি ভুলে গেছি, মানে মমতা শঙ্করের চরিত্রটা, মমতা হ্যাঁ ডুংরি মমতা ডুংরি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডুংরি ডুংরি। তো ঘেনুয়া আর ডুংরি যখন ওই ব্রিটিশ সাহেবের ওখানে যাচ্ছে এবং মহিলা ছবি আঁকছে ওদের, এবং ছবিটা আঁকতে আঁকতে হুম 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 হুম। মমতা শঙ্কর একবার মানে ওই হাত থেকে কিছু পড়ে যাচ্ছে, তারপর পায়ে পিঁপড়ে কামড়াচ্ছে, ও দেখছে কিন্তু ও নড়তে পারবে না, বিকজ ও ছবি আঁকছে, ও ডিস্টার্ব হয়ে যাবে। ওটাও কিন্তু সামহাও এই অপারেশনের একটা সাটেল পয়েন্ট জিনিস দেখাচ্ছে তোমাকে, যে তুমি ওদের কাছে জাস্ট একটা ক্যানভাস এখন। এটা কোথাও গিয়ে না ওই মৃণাল সেনের খান্ডার বলো বা আকালের সন্ধানেও কোথাও গিয়ে একটা চলে আসে এই 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 একটা সিনের মধ্যে দিয়ে। যে আকালের সন্ধানেতে যেমন একটা এক্স্যাক্টলি। একটা একটা ফিল্ম ক্রিউ গিয়ে গ্রামে আকাল ক্রিয়েট করার চেষ্টা করছে, একটা ফিল্ম ক্রিউ গিয়ে, বা খান্ডারে একজন ফটোগ্রাফার একটা জায়গায় গিয়ে দেখছে এবং গিয়ে তারপরে সে ফিরে এসে সেই গ্রামের কথা ভুলে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এটা সামহাউ ইট ইজ আ স্মল মানে হেড অন টু দ্যাট দোজ টু ফিল্মস, যে মানে ওই যে দুটো চরিত্র, ও এখন জাস্ট ওদের কাছে একটা ক্যানভাস, তারা রক্ত মাংসের মানুষ নয়, তাই তারা নড়তে পারবে না ওখান থেকে, তারা সরতে পারবে না বা নড়তে পারবে না। খুব সাটেল, খুব হিউমারাস, বাট ভীষণ সুন্দর একটা সিন ওটা। আরেকটা যে জায়গা ওই পার্টিকুলার সিনের রেসপেক্টেই আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে যখন ওই ভদ্রলোক ওই বোতলটাকে গুলি করতে যায় কিন্তু গুলি করতে পারে না, তারপর মিঠুন তীর হুম ধনুক নিয়ে হুম ওই বোতলটাকে হুম হুম। দিয়ে মারে। সলিল চৌধুরী ব্যাকগ্রাউন্ডে একটা ড্রামের মিউজিক দিচ্ছে, হ্যাঁ ড্রামের মিউজিকটা দিচ্ছে, এবং ড্রামের মিউজিকটা আস্তে 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 ইন্টেন্সিফাই করছে, এবং তীর ধনুকটা যখন ছুঁড়ছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আর হুম বোতল ভাঙাটা দেখছি না, আমরা দেখছি হুম। একটা আদিবাসী, মিউজিক আপলিফ্ট করছে। হ্যাঁ মিউজিকটা আপলিফ্ট করছে, এবং আপলিফ্ট হতে 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 ক্লোজ আপে আসছে, এবং যখন ওটা ফাইনালি ছুটছে আমরা দেখছি যে আমরা বোতল ভাঙাটা কিন্তু আর দেখছি না, আমরা দেখছি কয়েকটা আদিবাসী লোক তারা ছুটে পালাচ্ছে, তারা ছুটছে, তারা রিভল্ট করছে। ওই বোতল ভাঙাটার মধ্যে দিয়ে ওই বিষয়টাকে কিভাবে এমফাসাইজ করলো, এবং ওই যে সিনটা, ওই যে কাটটা ম্যাচ কাট করে চলে গেল ওই পরের সিনটায়। এবার তুমি মনে যে লাস্টে দিয়ে বন্ধুকের সিনটা তুমি বলছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দুকের সিনটা। তো আমি এটাই বলছিলাম হ্যাঁ। যে আরেকটা যে সিন যেটা আমাকে প্রচন্ড ইয়ে করে, প্রচন্ড আর কি মানে ইম্প্যাক্ট আমাকে দেয়, সেটা হচ্ছে যে ওই বন্দুক যখন মানে বন্দুকটা চালাচ্ছে, মানে ওই ব্রিটিশ অফিসারটা বন্দুকটা চালাচ্ছে, তার সঙ্গে একটা মিউজিক চলছে, প্যারালালি চলছে আস্তে 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 আস্তে, তারপরে ব্রিটিশ অফিসারটা চলে যাচ্ছে, তার জায়গায় ঘিনুয়া আসছে, ঘিনুয়া এসে তীর ধনুকটা নিয়ে ওই বোতলটাকে ও ও মারবে, ব্রিটিশ অফিসারটা পারলো না বোতলটা ভাঙতে, তো ঘিনুয়া বোতলটাকে ভাঙবে, এইটা নিয়ে দেখানো হচ্ছে তখন। তো ঘিনুয়া ওই তীর ধনুকটা ধরে আছে, এবং ক্যামেরাটা জুম ইন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সলিল চৌধুরীর মিউজিকটা চলছে, ড্রাম বিট
আদিবাসী ড্রাম বিট করে ড্রাম বিটটা আস্তে 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 অ্যাম্পলিফাই হচ্ছে, বাড়ছে, গিনুয়ার মুখের উপর ক্লোজ আপ হচ্ছে, এবং আমরা সবাই অপেক্ষা করে আছি ও বোতলটা ফাটাতে পারবে কি পারবে না। কিন্তু যখন ও বোতলটা ভাঙলো, বোতলটা ভাঙার সাউন্ডের সাথে সাথে সাউন্ড কাট হয়ে চলে গেল হচ্ছে কয়েকটা আদিবাসী দৌড়ে 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 চলে যাচ্ছে। ওইটা হচ্ছে মানে মানে ইট ইজ পিক সিনেমা মোমেন্ট ফর মি, মানে পিক ম্যাগনাম ওপাস আর কি, মানে দুর্দান্ত সিন ওটা। মানে ওই দুটো সিন মানে কোনো তুলনা নেই এই দুটো সিনের। আমার ভীষণ ভাবে এই দুটো সিন আমাকে ইম্প্যাক্ট করেছে এবং কোনো তুলনা নেই। এটাই বলছিলাম আর কি, এই দুটো আমার খুব ইম্প্যাক্টফুল। তোমার বললে ক্লাইম্যাক্সটা। হুম, ওটা নেক্সট সেরে দেওয়াটা বাদ দাঁড়াবে। আচ্ছা, এইবার আমরা যেটা নিয়ে এটা নিয়ে মানে এটা টপিকটা এন্ড করবো, সেটা হচ্ছে যে যেটা আমরা জেনে সিনেমা প্রেমী, সিনেমা ভালোবাসি, এবার আমার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এটা হচ্ছে যে এই যে ছবিটার প্রিন্টটা খুবই বাজে একটা প্রিন্ট। এবারে ব্যাপারটা হচ্ছে যে তুমি সে জানো যে মার্টিন স্কর্সেসে একটা কোম্পানি, সেটা হচ্ছে তিনি হচ্ছে সিনেমা রিস্টোরেশন করেন, ঠিক আছে, রিস্টোরেশন করে থাকেন। তো তিনি রিস্টোরেশন করতে গিয়ে তিনি কিন্তু রিসেন্ট মানে বছর দুয়েক আগের কথা বলছি, তিনি কিন্তু একটা মালয়ালম থেকে রেকমেন্ড মানে করেছিলেন আর কি। সে একটা ম্যাজিক ছবিটা ছিল, খুব ভালো একটা সিনেমা ছিল আর কি, যখন এই ছবিটা মোহনলাল মামুটির তার আসবার আগে আর কি। তো তোমার কাছে এই ফিল্ম জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তোমার মনে হয়? কারণ আমরা দেখছি অনেক ছবি কিন্তু প্রিন্ট নষ্ট হয়ে যাচ্ছে, ইভেন এই উত্তর চন্দ্রনাথ সিনেমাটা, তার কিন্তু প্রিন্ট আমরা কিন্তু আজও কিন্তু পাই না। তো এইটা তুমি যদি কিছু বলো, এই কোন সিনেমাটা বলছো? কোন সিনেমাটা? চন্দ্রনাথের প্রিন্ট কিন্তু পাওয়া যায় না। চন্দ্রনাথ, উত্তম ঘোষ চিত্রসেনের ছবি চন্দ্রনাথ। চন্দ্রনাথ প্রিন্ট কিন্তু আমি ডিডি আমি টিভিতে দেখেছি, আমি টিভিতে দেখেছি। ডিডি আর্কাইভে আছে এদের সমস্ত কিছু, এরা দেবে না সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু চন্দ্রনাথ তুমি বলে এরকম প্রচুর, মানে রবি ঘোষের একটা ছবি আছে সাধু যুধিষ্ঠিরের পর্চা, এই ছবিটার কোনো প্রিন্টার অ্যাভেলেবেল নেই, পুরোপুরি গেছে। হ্যাঁ, তো মানে এইটা একটা মানে দেখো এবার ব্যাপারটা হচ্ছে রিস্টোরেশনও তো অত ইজি টাস্ক নয়। মানে ধরো আম্মা আরিয়ান ছবিটাও যে রিস্টোর করেছে এই ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, এটাও খুবই খুবই টাফ। মানে ওদের একটাই আনসাবটাইটেলড ভার্সন ছিল যেটা খুব খারাপ প্রিন্ট ছিল, সেইটাকে ওরা রিস্টোর করেছে এবং ইট ওয়াজ আ হেল অফ আ জব আর কি। তো সেইটা মানে আমাদের এখন কোথায় কি অ্যাভেলেবেল আছে, কোনটা কোথায় পুড়ে গেছে, কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। তো সেই জন্য মানে যতদিন না প্রথমত এই ছবিটার রিস্টোর ভার্সন থাকা খুব ডিফিকাল্ট। মানে আমি জানি না কেন মৃণাল সেন এই ছবিটা হিন্দিতে করতে গেলেন। তো এই ছবিটা যেহেতু হিন্দিতে, এই ছবিটার আরো ডিফিকাল্ট, মানে প্রোডাকশন কোম্পানি খুঁজে তার রিস্টোর, মানে ইট ইজ আ ভেরি টাফ জব। মানে আমি জানি না কিভাবে এটার রিস্টোরেশন হবে বা কি হবে, বাট হলে তো খুব ভালো লাগে। মানে একটাও ভালো বাংলা ছবি বলো বা হিন্দি, মানে এই সমস্ত হিন্দি ছবি দে আর নট, মানে একটা ভালো প্রিন্ট নেই, সব লো কোয়ালিটির প্রিন্ট। তুমি উত্তম কুমারের আর্ধেক সিনেমা, কুহক বলে একটা দারুণ ছবি আছে, ইভেন তরুণ মজুমদারের সংসার সীমান্তে, ইট ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম, কিন্তু ওর প্রিন্ট কি অবস্থা প্রিন্টের, প্রত্যেকটা ছবি চলছিল সেখানে। হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় চোর ছিল। তো মানে মানে হলে তো খুব ভালো লাগে। এটা এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একটা ছবিরও প্রিন্ট খুব একটা ভালো নয়, এবং ডিডি আর্কাইভের কাছে অনেক কিছুই আছে, বাট তারা কোনো কিছুই সামনে আনছে না। তো এই হলো ব্যাপার। আমার ওটাই মনে হয় যে দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ছবিগুলোর কথা আলোচনা করলাম, বিজ্ঞানের কথা বললাম, এগুলো আসলে তো সিনেমা অ্যাকচুয়ালি মানে এগুলো জেম অ্যাকচুয়ালি আর কি। তো সেই ছবিগুলোর যদি রিস্টোরেশন না যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে রিস্টোরেশন কোন ছবি ধরে করা হবে তাহলে সেক্ষেত্রে আর কি। আজকে তুমি দেখো মেরা নাম জোকার ছবিটা ছিল, ছবিটা আমি রাজকোটের 100th বার্থডে আমি দেখতেছিলাম, আমিও আমার একজন বন্ধু দেখতে ছবিটা আর কি। সেই ছবিটার আনতে পারছে যে জানতে পারছে 4 ঘন্টা পর্যন্ত আমি কিন্তু সেটা দেখেছি। কিন্তু তুমি যদি দেখো এই ভাষা অ্যাভেলেবেল কিন্তু আছে, কিন্তু এই পুরো ভাষা অ্যাভেলেবেল কিন্তু কোথাও নেই কিন্তু এই আনকার ভার্সনটা, ঠিক আছে। সেটা তো ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে তুমি পরশ পাথর ফুল ভার্সন কোথাও পাবে না। তারপরে তোমার আরেকটা কি ছবি আছে, নামটা ভুলে গেছি, যাই হোক, মানে এরকম প্রচুর ছবি আছে যেটা ফুল ভার্সন। ইভেন সীমাবদ্ধর একটা কালার্ড পোর্শন আছে, পুরো ছবিটাতে একটা কালার্ড পোর্শন আছে, সেই জায়গাটা সেই ছবিটা সেই পিটার ফ্যান দেখেছি পিটার ফ্যান।
হ্যাঁ, ওইটা ওইটা ডিডি বাংলাতে দেখেছিলাম যখন, তখন ছিল। আর আমি কোনো ইউটিউব ভার্সানে ওই জিনিসটা দেখতে পাইনি, আর নেই। ওই তো একটা জায়গায় ছবিটা মানে ওই জায়গায় কালার করা ছিল ছবিটা, পুরো ছবিটাকে আর কি, একটাই পোর্শন শুধু কালার ছিল আর কি ছবিটার মধ্যে। হুম, 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 এক্স্যাক্টলি হুম। এক্স্যাক্টলি। যাই হোক, তো আজকের এই না, পডকাস্টটা আরেকটা আমরা আরেকটা জিনিস আমার এখানেই, প্রশ্ন হ্যাঁ আছে। বলো বলো আরেকটা বলো না। প্রশ্ন আছে। হ্যাঁ। সেটা হচ্ছে তোমার তোমার মৃগয়া নিয়ে কোনো ক্রিটিসিজম নেই? মানে মৃগয়া ছবিটা নিয়ে তোমার কোনো ক্রিটিসিজম নেই? মানে সেটা হচ্ছে আমার না প্রশ্ন। আমার মানে ধরো দেখো, আমি ভালো তো বললাম, খারাপটাও বলি যদি থাকে কিছু আর কি। না আমার কাছে ক্রিটিসিজম বলতে দেখো, ব্যাপারটা হচ্ছে যেটা আমার যেটা দিকে মনে হচ্ছে একটা জিনিস বলতে বলা যেটা, সেটা হচ্ছে যে ছবিটা মানে অত্যন্ত টু দা পয়েন্ট, অত্যন্ত ক্রিস্প আর কি। তো আমার যেটা মনে হচ্ছে যে হয়তো এটা বলা যেতে পারে যে হয়তো অল্প একটু সময় দেওয়া যেতে পারতো, এটা আমার জাস্ট একটু মনে হয়েছে আর কি। এর বেশি কিছু নাই, না, মানে যতটা হয় তত কিন্তু একদম খুব ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ বলো। আমার যেটা মনে হয়েছে, ধরো মানে এটা তো তুমি মানে ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ঠিকই বলেছো। হুম কিন্তু মৃণাল সেনের যে একটা অ্যাটিটিউড আছে না, যে স্টেটমেন্ট ঢুকিয়ে দেবো সব সময়, একটা অ্যাটিটিউডটা আছে দেখবে। হুম এই ছবিটা না সেইটা হুম কোথাও হুম গিয়ে ডিমান্ড করে না। এই ছবিটা কিন্তু অত্যন্ত হিউম্যানিস্ট অ্যাপ্রোচে একটা বানানো ছবি ইন জেনারেল। তা সত্ত্বেও কিছু হুম কিছু জায়গায় দেখবে যে খুব ক্লোজ আপ নিয়ে দুটো লোক দাঁড়িয়ে, একটা লোক মানে জ্ঞানেশ মুখার্জির চরিত্রটা, যেন মুখ্য গ্রামের মুখিয়ার হুম চরিত্রটা, সে হুম গ্রামের মোড়ল হুম চরিত্রটা, সে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে এই সিধু কানুর গল্পটা বলছে। আই ডোন্ট ফিল ইট হুম নেসেসারি, মানে আই ডোন্ট ফিল ইট ইজ নেসেসারি, মানে একেবারেই আমার মনে হয়নি। ইভেন একটা বুড়ি মহিলা, যেটা ওই সোলপুর মায়ের চরিত্রটা, সে তারও একটা সিন আছে, সে ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে কথা বলছে। সেইটারও আমার কোনো প্রয়োজন নেই। আরেকটা যে আমার যে মেইন প্রবলেম সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে যে ওই যে তোমাকে আগেই বললাম, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এই সিনেমাটার আমার মেজর প্রবলেম ওটাই। সেটা হচ্ছে যে ছবিটা হিন্দি ভাষায় বানানো। হ্যাঁ, ছবিটা পুরোপুরি হিন্দি ভাষায় বানানো। এবার যাদেরকে নিয়ে বানানো তারা আবার বাঙালি, মোস্ট অফ দ্য পিপল দে আর বেঙ্গলিজ। এবার হুম হুম সেইটা নিয়ে না আরো অদ্ভুত ডায়ালেক্ট ক্রিয়েট করেছে, মানে বাংলা টানে সব হিন্দি বলছে দিয়ে, হ্যাঁ, মানে কি একটা অদ্ভুত ডায়ালেক্ট। সেইটা না কিন্তু কোথাও গিয়ে কিন্তু না হ্যাঁ, ওয়ার্ক করেনি হ্যাঁ বিষয়টা, ওই ডায়ালেক্টটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে সমাধান করা অবশ্যই যায়, সেটা আমিও, এটা আমার চোখে দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে এটা নিয়ে সমাধান করছি না, করতে চাইছি না, এখন হচ্ছে যে এখানে যারা অভিনয় করছে না, মিঠুন চক্রবর্তী বলো, মমতা শঙ্কর বলো, বা যারা হুম, সাপোর্টে যারা রয়েছে, তারা জ্ঞানেশ প্রত্যেকে মুখার্জি। এতটাই কনভেনশনে অভিনয় যারা করছে, জ্ঞানেশ মুখার্জি যারা অভিনয় করছে, প্রত্যেকে এতটাই ডেডিকেশন এবং কনভেনশনের অভিনয়টা করছে, যার ফলে তোমার কিন্তু এগুলো চোখ যাচ্ছে না। ধরো তুমি যে বললে, একেবারেই। যেটা আমি বললাম সিধু খানের যে অ্যাঙ্গেলটা যেটা দিচ্ছে, ওই সিনটা কিন্তু দেখতে ইম্প্যাক্টফুল লাগছে। কি হ্যাঁ, ওটা তো দরকার, বলতে ওটা দরকার দেখছি না, সিনেমাটা কি প্রয়োজন ছিল, তুমি এটা প্রশ্ন তুলতেই পারো আর কি, সমাধানের দিক থেকে হতে পারে। কিন্তু সিনটার এক্সিকিউশনটা এতটা ভালো হচ্ছে, একটা তো কনভেনশনাল পারফরমেন্স দিচ্ছে, যেখানে ওটা দিয়ে তোমার চোখ যাবে না। এটাও কিন্তু ডিরেক্টরের বিউটি কিন্তু, যে তোমার একদম। ফ্লস রয়েছে, ঠিক আছে রয়েছে, কিন্তু ফ্লস গুলো কিন্তু অভিনেতার দিকে, ডিরেকশন, অভিনয় সব ডিরেকশন মনুষ্য, এগুলো কিন্তু ফ্লস গুলো কোথাও কিন্তু ঢেকে দিচ্ছে কিন্তু। তো ফ্লস আছে, আমার আমার খুব তা ভালো সত্ত্বেও হলে ফ্লস চোখে পড়বে। হ্যাঁ বলো। কোথাও মনে হয়েছে, ইভেন মানে তুমি বললে অভিনয়টা অ্যাকচুয়ালি তাই, যে বডি ল্যাঙ্গুয়েজ বা মানে যেভাবে তারা এগোচ্ছে বা বসছে বা যেভাবে তারা হাঁটছে চলছে, এই বিষয়গুলো এত সুন্দরভাবে রয়েছে ছবিটা জুড়ে। কিন্তু হুম তা সত্ত্বেও ওইটার সঙ্গে সঙ্গে যখন প্যারালেলি ডায়ালেক্টটা আসছে না, তখনই না কোথাও গিয়ে ইট হুম ইজ, মানে আমার পুরো পুরো কানে লাগছে, ইট ইজ ফলিং অ্যাপার্ট। মানে কিছু কিছু জায়গা তো বিশেষ করে, মানে একটা জায়গা আছে যখন জমিদারের সাথে ওরা কথা বলছে, তো ওখানে জমিদার যে হুম আমার মনে হয়েছে উনি খুব একটা ভালো অভিনয় করেননি। ওনার নামটা আমি এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এখন। তো জমিদারের হুম চরিত্রে যিনি আমার মনে হয়েছে উনি খুব একটা ভালো করেননি। এবং উনি যখন কথা বলছেন, ওনার ডায়ালগ ডেলিভারি খুব একটা ভালো নয়। তার সঙ্গে প্যারালালি যারা অভিনয় করছে তাদেরও না ওই ডায়ালেক্টটা কোথাও গিয়ে একটা ঠিক 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 ম্যাচ করছে না, মানে ওই বাংলা টানে হিন্দি বলাটা। ওইটা আবার সামাও মনে হচ্ছে ছবিটার মধ্যে একটা বিরাট বড় একটা ফাঁক আর কি। ছবিটা যদি বাংলায় বানানো হতো, বা যে ভাষাতে উনি ঢুকতে গেছেন, ধরো সাঁওতাল পরগনার লোকেদেরকে নিয়ে বানানো তো তো সাঁওতালি ভাষাতেই যদি ছবিটা বানানো হতো, তাহলে আমার মনে হয় ছবিটা আরো বেশি ইম্প্যাক্টফুল হতো হুম হুম আমার। বা যদি বাংলাতেই বানাতে আরো বেশি হতো, অথেন্টিক হতো আর কি। আরো বেশি ইম্প্যাক্টফুল হতো আমার মতে। বা উনি যদি এই ছবিটা বাংলাতে বানালেও অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো আমার মনে হয়। আহ, তো এটাই হচ্ছে ব্যাপার। ইভেন সাধু অ্যাকচুয়ালি মেহেরের ব্যাপারটা হচ্ছে, তুমি দেখো ভালো, অ্যাকচুয়ালি
বলো বলো। হ্যাঁ বলো। না আমি আর কিছু বলছি না, তুমি বলো। হ্যাঁ, আমি যা বলতে চাচ্ছি এই প্রসঙ্গে, বলো না তুমি বলো না, আমি বলছি তারপরে। না না আমি কিছু আমার কথা বলছি না, মাথায় আসলো হঠাৎ করে, বলুন। না না তুমি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে করে নিই, সেটা হচ্ছে এই যে তুমি বলছো বাংলা ডায়ালেক্ট মানে টানে হিন্দি বলা। তুমি দেখো মানে বিমলের যে দেবদাস সিনেমাটা ছিল, দেবদাস তুমি দেখো, ওখানে সুজিত সেন যখন হিন্দি বলছেন কিন্তু বাংলা সেন এখানে হিন্দি বলতেন কিন্তু, দেখবে অনেক কিন্তু দেবদাস। হিন্দি কিন্তু সড়কও কিন্তু ছিল না, ঠিক আছে। হুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে অভিনেত্রীর সেই কনফিউশন ডেডিকেশনটা ছিল, উনি কিন্তু ওটা কিন্তু অভিনয়ের মধ্যে কিন্তু পুল অফ কিন্তু করে দিচ্ছেন। ঠিক সেই জিনিসটা কিন্তু এরাও কিন্তু করতে পারতো এই জিনিসটা আর কি, যেখানে তোমার হয়তো মানে পরে মনে হচ্ছে যেটা তুমি বলছো, কিন্তু দেখা যাচ্ছে ওখানে সেটা কিন্তু মনে কিন্তু হবে না, ছবির বিউটি হচ্ছে হুম। এখানে। হ্যাঁ, এবার তুমি সাদু ভাইয়ের কথা তুমি বলছিলে, এবার তুমি কন্টিনিউ করো। সাদু ভাই, সাদু ভাইয়ের কেন। সাধু মেয়ের ক্যারেক্টারটা এবং সাধু মেয়ের পারফরমেন্স ইজ ফ্যান্টাস্টিক, মানে দুর্দান্ত। মানে আমার ওই ক্যারেক্টারটা, ইট ফিলস যে ওই ক্যারেক্টারটা যেভাবে ওর যে ইয়েটা দেখিয়েছে না, ওর গ্রামের সাথে ওর ইয়ে নেই, এদিকে ওর পাট চাটে, তো ওইটার একটা যে কনফ্লিক্ট দেখিয়েছে ওটা দুর্দান্ত দেখিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে সাধু মেয়ের ক্যারেক্টারটা। এটাই বলছিলাম, ওদের মধ্যেই এক্স্যাক্টলি। একজন, অথচ ওদের মধ্যে থেকে ওদের মধ্যে নয় আর কি, ওই যে কত কি চটি একটা চাটা। কিন্তু আলাদা আর কি। হুম, চটি চাটা। যাই হোক, তো আজকে আমরা পডকাস্টটা এখানেই শেষ করছি। হুম। অনেক সুন্দর আড্ডা আলোচনা হলো অর্কর সঙ্গে। অর্ক, তোমার অনেক অনেক থ্যাংক ইউ। অর্ক খুব ভালো কাজ করছে। মানে ব্যাপার হচ্ছে অর্ক চ্যানেল কিন্তু ওই পেডি বা এসব মানে যে কোনো রিভিউর জন্য অর্ক চ্যানেল নয়, মানে দেখার জন্য আর কি। কিন্তু যদি আপনারা খুব ভালো সিনেমা ডিসকাশন শুনতে চান, ইতিহাস শুনতে মানে জানতে চান, একটা কনসেপ্ট ডিসকাশন শুনতে, অর্ক চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পডকাস্টটাই পুরো আলোচনাটা আপনাদের কিরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো অনেক ধন্যবাদ পডকাস্টটা পুরোটা দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টাটা।